ক্যাম্পটাশিয়া, কিন্তু হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ হুম 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 গ্রুপে দিয়ে দিন, গ্রুপে দিন। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের আজকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করি, দুইটা টপিকসই একটু করে আস্ক করে দিই, ঠিক আছে? মোটামুটি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন নি। জ্যাম্পে বেশি সময় দেওয়া লাগবে না, জ্যাম্পটা সবাই তো ইনস্টল তো করতে পারবেন গুগল থেকে ডাউনলোড করে নাকি? ইনস্টল ইনস্টল করে নেবেন। আচ্ছা, তো জ্যাম্পে হ্যাঁ 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 ও তাই পারছিলাম হ্যাঁ। আচ্ছা, এই যে জ্যাম্প, হ্যাঁ জ্যাম্প ডাউনলোড, এটা আবার 32 বিট আর 64 বিটের বিষয় আছে আবার। হ্যাঁ, তো এখানে অবশ্যই এটা খেয়াল করবেন, আপনার যদি উইন্ডোজটাতে আগে দেখে নেবেন যে আপনার 32 বিট না 64 বিট, এটা মনে হয় দেখা যায়, এই যে এখান থেকেই দেখা যায়, সবাই তো চেক করতে পারেন, এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই কম্পিউটার থেকে আপনি রাইট বাটন ক্লিক করে ওখান থেকে দেখে নেবেন আর কি, যে কত বিট আর কি, 32 না 64। তারপরে এই যে ডাউনলোড জ্যাম্পে আসবেন, জ্যাম্পে সেখান থেকে ডাউনলোড করে নেবেন, এটা ইম্পর্টেন্ট আর কি। এই যে এখানে ভার্সন আছে, আবার অনেকগুলো ভার্সন আছে, লেটেস্ট এটা পিএসপি ভার্সনের উপর আবার কাজ করে, ঠিক আছে? এটা আবার পিএসপি ভার্সনের উপরে কাজ করে মূলত। তো লেটেস্ট এই যে এটা 7.2.34, এটা হচ্ছে পিএসপি লেটেস্ট ভার্সন। তো এই যে এখানে ডাউনলোড 64 বিট এটা আছে, ঠিক আছে? এই যে জাস্ট ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার 32 বিট লাগে তাহলে আপনি গুগল ওভার ডাউনলোড করবেন, ওভাবেই সার্চ করবেন যে 32 বিট আপনার জ্যাম্প, তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরপরে আমাদের আর কিছু করবেন না, জাস্ট ইনস্টল করে নেবেন, যে কোনো একটা জায়গায় ইনস্টল করলেই হবে, এটা সি ড্রাইভে হোক বা অন্য ড্রাইভে হোক, যে কোনো জায়গায় আপনি যদি ইনস্টল করেন তাহলেই হয়ে যাবে। তো ইনস্টল করার পরে জ্যাম্পটা এই যে এরকম জ্যাম্প কন্ট্রোল প্যানেল, দেখেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এই যে এই প্যানেলটা আসবে। তো এখানে আসার পরে আপনাকে এই যে অ্যাপাচি যেটা পিএসপি হ্যান্ডেল করে, আর এই যে মাই এসকিউএল যেটা হচ্ছে আমাদের ডাটাবেস হ্যান্ডেল করে, এই দুইটা জিনিস আপনি অন করে নেবেন, মিনিমাম এই দুইটা অন রাখতেই হবে, ঠিক আছে? বাকিগুলো না হলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে এক্সপ্লোরার এই অপশনে ক্লিক করলে আপনার এটার ফাইল লোকেশনটা চলে আসে আর কি। এই যে যেমন হচ্ছে আপনার htdocs, হ্যাঁ হ্যাঁ htdocs এর মধ্যে এসে এই জায়গায় হচ্ছে মূলত এই যে ফোল্ডারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা ওয়েবসাইটের ফোল্ডার আর কি, এগুলো এক একটা ওয়েবসাইটের ফোল্ডার। তো আমার ধরেন যে এগুলো ফোল্ডার আপনার এখানে থাকবে না নতুন ইনস্টল করার পরে, আমি অনেকগুলো সাইট রাখছি তো যার জন্য আসতেছে, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এখানে আপনার মতো করে, ঠিক আছে? আমি একটা এগুলো দেখছিলেন? ও ওই সময় প্র্যাকটিস, এই যে আপনার নামে ফোল্ডার তো ক্রিয়েট করে আছে পেজ 53, হ্যাঁ হ্যাঁ করতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে জাস্ট আপনার ফোল্ডারের নামটা, তাহলে তো বেশি দেখানো লাগতেছে না, ফোল্ডারের নামটা এখানে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এর মধ্যে গিয়ে যদি আপনি কোনো কিছু এখন রাখেন তাহলে কি হবে, তাহলে আপনি এই যে যদি এখন এই সেখানে কি লিখবেন বলেন তো, লোকাল হোস্ট না লোকাল হোস্ট স্ল্যাশ, হ্যাঁ লোকাল হোস্টটা হচ্ছে কি, এটা আমার হচ্ছে লোকাল সার্ভার, এই জন্য লোকাল হোস্ট লিখতে হচ্ছে, ঠিক আছে? লোকাল হোস্ট লিখে আপনি একটা এন্টার দিলে আপনার এই যে এই ড্যাশবোর্ডটা চলে আসতেছে, এটা যদি আসে তাহলে বুঝবেন আপনার এই সার্ভারটা অন আছে। এটা যদি বন্ধ থাকে, যে এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার এটা যদি রিলোড করেন তাহলে কিন্তু এটা আসবে না, এটা কিন্তু চলে যাবে, এই পেজটা কিন্তু পাবেন না। এই দেখতেছেন ঘুরতেছে, এই যে চলে গেছে, দিস সাইট ক্যান নট বি রিচড, মানে সার্ভার বন্ধ আছে, সার্ভারটা চালু করতে হবে এখান থেকে, ঠিক আছে? এই যে চালু করলাম, এখন যদি আপনি আবার রিলোড করেন
তাহলে আবার আসবে। তো এই পেজ যদি আসে তাহলে বুঝবেন সার্ভার রান আছে। সো এখন এখানে ড্যাশবোর্ড আসতেছে। ড্যাশবোর্ডটা কোথা থেকে আসতেছে জানেন? এই যে আপনার এইখানে দেখবেন ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে, এই যে ড্যাশবোর্ড, এটা বাই ডিফল্ট আর কি আসে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ওপেন রাখতে হবে। সো এই জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসতে যাচ্ছি। সো আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসবো কিভাবে? এই যে পেইড 53, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে? লোকাল হোস্ট /paid53 লিখে এন্টার দিলে সাথে সাথে আমাদের এই পেজটা চলে আসতেছে। এই পেজটা কেন আসতেছে? কারণ আমাদের এই ডিরেক্টরিটা আমাদের একদম কি ফাঁকা, তাই না? এই যে আমাদের পেইড 53 এই ডিরেক্টরিটা একদমই ফাঁকা, যার জন্য মূলত এখানে আসছে। এখানে আপনি যদি কোনো একটা ফাইল বানান, যেমন আপনার পিএইচডির একটা ফাইল এখানে, হ্যাঁ, ফুললি পিএইচডি কনভার্ট করছেন, কনভার্ট করে আপনি এখানে এসে আপনি রাখবেন। এই যে নিউ ফোল্ডার ইয়া করেন, দেখেন আপনি এখানে যান, রিলোড করেন, দেখেন এই যে নিউ ফোল্ডার চলে আসতেছে, ঠিক আছে? এখানে আপনি কোনো একটা ফাইল বানান বা পেজ বানান, যেমন পেজের নাম কি দেওয়া যায়, ধরেন যে নাম দেন about.html, নাম দেন, নাম দেওয়ার পরে এখানে গিয়ে রিলোড করেন, দেখেন আপনার about.html আসতেছে। বাট একটা বিষয় থাকে না যে আমাদের ওয়েবসাইটের মেইন পেজ, এটা হচ্ছে মেইন ডোমেইন, ডোমেইন দিয়ে সার্চ করার সাথে সাথে আমাদের মেইন পেজটা চলে আসবে। এই পেজটা কিভাবে আসবে? এই পেজটাকে নিয়ে আসার জন্য, এটা আপনাদের দেখাইছিলাম, এই পেজটাকে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মেইন যে ডিরেক্টরি, এই মেইন ডিরেক্টরির মধ্যে কি রাখতে হবে? index.html নামক একটা ফাইল। এই যে index.html ফাইলটা রাখলাম, এটা ওয়েবসাইটের হোম পেজ। সো এখন যদি আপনি এখানে রিলোড করেন, দেখবেন কোনো কিছুই থাকবে না, সব চলে গেছে। এটা এখন আপনার index.html নামক যে পেজটা আছে, সেই পেজটা এখন এই জায়গাটাতে পাচ্ছে, ঠিক আছে? সো এই জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমাদের মেইন ওয়েবসাইটের ডিরেক্টরির মধ্যে index.html নামক যে ফাইল আছে, এই ফাইলটা রাখতে হয় এবং এই ফাইলটাকে আমাদের হোম ফাইল বানাইতে হয়, মেইন ফাইল আর কি, ঠিক আছে? index.html দিয়ে। সো এখন কথা হচ্ছে, আপনারা আপনাদের যেই সাইটগুলো বানাবেন, পিএইচডি টু এইচটিএমএল তো আপনারা করবেন। সো ওইগুলো কি করবেন? আপনারা আপনাদের এই ডিরেক্টরিটার মধ্যে এসে সবগুলো বানাবেন। বানালেই কিন্তু সেটা আপনি যদি এভাবে যান, তাহলে আপনি এভাবে সার্ভার থেকে দেখতে পারবেন। বিষয়টা হচ্ছে এইটা, সবাই বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে আপনার গেল কি, আমাদের এই লোকাল সার্ভার। এখন কথা হচ্ছে, আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা যদি আমরা মনে করি লাইভ সার্ভারে রাখবো, যেটা একটা লাইভ সার্ভার আমরা রাখতে যাচ্ছি, তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা লাইভ সার্ভারে, মানে এটা সবাই দেখতে পাবে, এই ধরনের কাজ করার জন্য। এটা তো মনে হয় দেখাইছিলাম লাইভ সার্ভারটা আপনাদের টাস্ক দেওয়া ছিল, যে লাইভ সার্ভার কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। লাইভ সার্ভারের সম্পর্কে কি আপনাদের বলেছিলাম আমি? লাইভ সার্ভার সম্পর্কে বলেছিলাম বা কোনো আইডিয়া দিয়েছিলাম আমি এর আগে? দিয়েছিলাম? আচ্ছা, হালকা দিয়েছিলাম। ওকে, তো একটা বিষয় এখানে মনে হয় আপনাদের লাইভ সার্ভারে কিভাবে হচ্ছে আপনার ডাটাবেস ক্রিয়েট করে, তারপরে কিভাবে আপনার ওই যে কিভাবে আপনার ওয়েবসাইটের পিএইচডি যে টেমপ্লেট গুলো কনভার্ট করবেন, বা একটা ফুল একটা ফ্রন্ট এন্ডে একটা ডিজাইন, হ্যাঁ, কিভাবে ইয়া করবেন এগুলো। আচ্ছা, ঠিক আছে, তারপর আবারও দেখাই এই জিনিসটা, আবারও আমি দেখাই দিই, ঠিক আছে? সার্ভার বিষয়, এই বিষয়গুলো আপনাদের লাগবে, আমি আরেকবার দেখাই দিই আপনাদের। সে একটা সার্ভারে বা একটা কন্ট্রোল প্যানেল, প্রত্যেকটা সাইটের কি থাকে? একটা কন্ট্রোল প্যানেল থাকে, যেখানে যেটাকে বলা হয় সি প্যানেল বা আপনার হোস্টিং বা যেটাই বলেন আর কি, ঠিক আছে? তো আমি এরকম একটা সি প্যানেলের মধ্যে আছি আর কি। সি প্যানেলে ঢুকতে গেলে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে প্রবেশ করতে হয় আর কি। তো এখানে প্রবেশ করার পরে আপনি এরকম ভাবে এই যে মডিউলগুলো এখানে পাবেন, যেগুলো এক একটা মডিউল, যেমন এই যে দেখেন এখানে ফাইলস নামক একটা মডিউল আছে। এই ফাইলস মডিউলের মধ্যে আসলে দেখবেন ফাইল ম্যানেজার পাবেন, ঠিক আছে? ফাইল ম্যানেজার, এখানে আরো অনেক 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 কিছু আছে, যে ব্যাকআপ, ওয়েবসাইট ব্যাকআপ করা হয় এগুলো দিয়ে। তারপরে এখানে এই যে ডাটাবেজ অপশন আছে, দেখছেন? ডাটাবেজ, যেখান থেকে আমাদেরকে কোনো একটা ডাটাবেজ বানাইতে হয়। তারপরে এখানে এই যে ডোমেইনস আছে, কোন একটা ডোমেইন যদি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এখানে ডোমেইন বানানো যায়। এই যে দেখেন ডোমেইনস, অ্যাড অন ডোমেইনস, সাব ডোমেইনস,
ঠিক আছে, এরকম ভাবে সাবডোমেনও এখান থেকে বানানো যায়। তারপরে এই যে আপনার আরো অনেক কিছু আছে, এই যে এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, ঠিক আছে, এই যে কি সফটওয়্যার আপনার ইনস্টল করতে আছেন। যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, পৃষ্ঠা সব, জুমলা, ইভেন্টো কার্ড, এগুলো এক একটা সিএমএস, লারাভেল, ঠিক আছে, এগুলো সব এক একটা সিএমএস সফটওয়্যার আর কি, যেগুলো মূলত আমরা যদি ইনস্টল করতে চাই তাহলে আমরা ইনস্টল করতে পারবো আর কি। এগুলো অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, এগুলো সবগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক হিসেবে আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করে এটা দেখা যাবে। সবগুলো একই সিস্টেমে ইনস্টল করতে হয় আর কি, ঠিক আছে। তো আমি আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করে এটাও দেখা দেবো, কোনো সমস্যা নেই, কারণ আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব কয়েকদিন পর থেকে আর কি। তো এই হচ্ছে বিষয়। তো সবগুলো সফটওয়্যার ক্লাস দিয়ে আমরা ইনস্টল করতে পারবো। আপনাদের তো ওয়ার্ডপ্রেস আগে ইনস্টল করা দেখায়নি, বা সিএমএস হিসাবে ওয়ার্ডপ্রেসটাকে, তাই না? তো যাই হোক, প্রথমত আপনাদের ফাইল ম্যানেজারটার মধ্যে নিয়ে যাই। ফাইল ম্যানেজার দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের মধ্যে আসলে ওয়েবসাইটগুলো মূলত থাকে পাবলিক এইচটিএমএল নামক এই ফোল্ডারের মধ্যে। এই যে পাবলিক এইচটিএমএল এর মধ্যে আমার একটা ওয়েবসাইট আছে এখানে অলরেডি, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাইতে পারে, ঠিক আছে। যখন আপনারা কোনো সাইট যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনার এই জায়গায় ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, কোনো কিছুই থাকবে না। বাট আমাদের এখানে অনেক কিছু আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, আপনাদেরকে কি আমি ওয়ার্ডপ্রেসটা দেখাইছিলাম না তো, তাই না? ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, বা যে কোনো ফ্রেমওয়ার্ক, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক বা সিএমএস। আচ্ছা, তো কথা হচ্ছে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে এইখানে যেমন আপনার এই ডোমেনের ভিতরে, এর আগে এটা বলছিলাম, এখানে এই যে এই ফোল্ডারের ভিতরে আপনি যেগুলো রাখতেছেন, ঠিক আছে, এই ফাইল ম্যানেজারের ভিতরে এসে যে পাবলিক এইচটিএমএল এর ভিতরে সেম ওই ফোল্ডারগুলো যদি আপনি রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটের ডিরেক্টরিতে সার্চ করলে তাহলে আপনি এখানে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে, সেইভাবে আর কি একদম। তো এই জিনিসটা করার জন্য এই ওয়েবসাইটে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে আপনাদের দেখাইতে পারি। একটা সাবডোমেইন ক্রিয়েট করে আপনাদের আমি প্রজেক্ট দেখাই দিই। সাবডোমেইনটাও দেখা হয়ে গেল, আবার আমি ওয়ার্ডপ্রেসটাও দেখাবো, PHP-HTML এর স্ট্যাটিক ডিজাইন, এই ডিজাইনটাও আপনি দেখতে পাবেন, ঠিক আছে, সবকিছুই দেখতে পারবেন। তো সাবডোমেইনটা কিভাবে ক্রিয়েট করতে হয়? সাবডোমেইন ক্রিয়েট করার জন্য এই যে এখানে ডোমেইন নামক একটা প্যানেল আছে। এখানে সাবডোমেইন ক্রিয়েট করতেছি এই জন্য, কারণ আমাদের এই যে dreamlanditsoft.com এখানে একটা ওয়েবসাইট আছে, তো একটা ডোমেইনের আন্ডারে একটা ওয়েবসাইট থাকে। তো এই জন্য সাবডোমেইন ক্রিয়েট করতেছি, যাতে আপনার ওই সাবডোমেইনে আরেকটা কিছু করা যায়। এই যে সাবডোমেইনসে আসবেন, আসার পর এখানে একটা ডোমেইন ক্রিয়েট করবেন। ধরেন যে নাম দিলাম 853, আপনাদের নাম দিলাম সাবডোমেইন dreamlanditsoft, ফোল্ডারের নাম এটা আর কি, পাবলিক এইচটিএমএল এর মধ্যে page53 নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। একটা সাবডোমেইন আমার ক্রিয়েট হয়ে গেছে, বাট এই সাবডোমেইনটাকে একটা ডাটাবেজের সাথে কানেক্ট করতে হয়। যে কোনো ডোমেইনকে ডাটাবেজের সাথে কানেক্ট না করলে কাজ করে না। সো ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য এখন আপনাকে এই ডাটাবেজ প্যানেলে যেতে হবে। এই যে ডাটাবেজ নামক যে প্যানেল আছে, এই প্যানেলটার মধ্যে আসতে হবে। আসার পরে এখানে MySQL ডাটাবেজ নামক একটা অপশন আছে, এখানে আসবেন। আসার পরে এখানে একটা নাম দিতে পারেন page53, এই নামে একটা ডাটাবেজ করে নেবেন। প্রথমে তো ডাটাবেজের নামটা ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট ডাটাবেজ page53 দিলাম, গো ব্যাক, ডাটাবেজও ক্রিয়েট হয়ে গেছে। এখন ডাটাবেজের জন্য একটা ইউজার বানাইতে হয়, ঠিক আছে, ডাটাবেজের জন্য একটা ইউজার বানাইতে হয়। তো ইউজার বানানোর জন্য এই যে একটু নিচে আসলে MySQL ইউজার পাবেন, যেখানে আপনি নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ইউজারের নাম ধরেন যে দিয়ে দিলাম মিনহাস, একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, বা পাসওয়ার্ড জেনারেট করতে পারেন এখান থেকে, ঠিক আছে, ডাটাবেজের দিয়ে ক্রিয়েট ইউজার দিয়ে দিবেন। ইউজার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আপনার এই জায়গায় থেকে এই যে MySQL ইউজার, অ্যাড নিউ ইউজার, এটা আসলো। তারপরে একটু পরে গেলেই এই যে ইউজার এবং ডাটাবেজ, ইউজারের সাথে ডাটাবেজের একটা কানেক্ট করতে হবে। কারণ এই যে প্রথমত আমরা কি করলাম, একটা ডাটাবেজ বানালাম, তারপর ইউজার বানালাম। এখন এই যে ইউজারের সাথে ডাটাবেজটাকে কানেক্ট করতে হবে। ইউজারের নাম কি, এটা, আর ডাটাবেজের নাম এটা, দিয়ে অ্যাড দিয়ে দিবেন। দিলে যে এখানে অল প্রিভিলেজেস আসবে, ম্যানেজ ইউর ইউজার প্রিভিলেজ, মানে ইউজার কি কি অ্যাক্সেস পাবে সেই অ্যাক্সেসগুলো আপনি এখানে দিয়ে দিবেন। মেক চেঞ্জেস দিয়ে দিছি। এখন ডাটাবেজের সাথে, এই ডাটাবেজের সাথে
এই ইউজার নেমটা কানেক্টেড এখন, ঠিক আছে। সো এখন আপনি cPanel ব্যাক করেন, ব্যাক করার পরে আবার ফাইল ম্যানেজারে যান। ফাইল ম্যানেজারে আসার পরে এই যে পাবলিক HTML এর মধ্যে যান, দেখেন পাবলিক HTML এর মধ্যে আসলে এখানে পেজ 53 নামক একটা ফোল্ডার হয়ে গেছে, এই ফোল্ডারটার মধ্যে এখন যান, ঠিক আছে। এই ফোল্ডারটার মধ্যে আসলে দেখেন একদম ফাঁকা, জাস্ট একটা ফাইল এখানে আছে, এটা না রাখলেও কোনো সমস্যা নেই, ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে একদমই ফাঁকা, এক্স্যাক্টলি এই জায়গাটার মতো আর কি, কিছুই ছিল না, তাই না। সো এখন আপনি এই জায়গাটাতে যদি কোনো ফাইল করেন বা ফোল্ডার করেন তাহলে আপনি দেখতে পাবেন। সো আমরা এক কাজ করে আসি, আমরা প্রথমত যে সাবডোমেনটা আমরা বানালাম ওই সাবডোমেনটা দিয়ে একটু ঘুরে আসি আর কি, যে কাজ করতেছে কি করতেছে না। আমাদের সাবডোমেনের নাম কি, page53 ডট, এটা না সাবডোমেন dreamlanditsoft.com, ঢোকেন, এই যে দেখেন কাজ করে। আমাদের এখানে কিন্তু একটা ওয়েবসাইটের একটা সাবডোমেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এই সাবডোমেনে আপনাকে এখন কাজ করতে বলতেছে। সো যেহেতু এখানে আপনার কোনো কিছু ছিল না আর কি, বা কোনো ফাইল বা ফোল্ডার কোনো কিছু বানানো নেই, যার জন্য আপনার এখানে একদমই ব্ল্যাঙ্ক আসতেছে, তাই না, একদমই ব্ল্যাঙ্ক। বাট এখানে আপনি ফোল্ডার নিতে পারবেন, ফাইল বানাতে পারবেন, সবই বানাতে পারবেন। এই যে কিভাবে নেবেন দেখেন, ফাইল আছে, ফোল্ডার আছে, আপনি ফোল্ডার নেন, এখানে ফোল্ডার নাম দেন ইমেজেস নামক একটা ফোল্ডার নাম দেন, ক্রিয়েট নিউ ফোল্ডার, এই ফোল্ডার হয়ে গেছে। আপনি এখানে ফাইল বানিয়ে নিতে যাচ্ছেন, এখানে নাম দেন ফাইলের নাম দিলেন কি অ্যাবাউট .html, নাম দেন অ্যাবাউট .html। এই যে এখন যদি আপনি এখানে রিলোড করেন তাহলে গেলে কি পাবেন দেখেন, এই যে আপনি ফোল্ডার এবং আপনার এই যে about.html দুটা পেজ আছেন, খেয়াল করছেন। বাট আমি চাচ্ছি আমার এখানে মেইন একটা পেজ থাকবে। মেইন পেজটাকে কিভাবে রাখবেন, মেইন পেজটাকে নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে কি করতে হয় বলেন তো, একটু আপনারা বলেন। এখানে এখন আমি মেইন পেজটা এগুলো কিছুই চাচ্ছি না, মেইন একটা পেজ থাকবে। মেইন পেজটাকে বোঝানোর জন্য আমি আমার এই জায়গায় কি লিখব, index.html, ঠিক আছে, index.html নামক একটা নাম দিয়ে দিলাম আমি। নাম দেওয়ার পরে যদি এখন এইখানে গিয়ে আপনি কোনো কিছু ইয়ে করেন, দেখেন এখানে একদম ব্ল্যাঙ্ক চলে আসতেছে, তাই না। সো এখানে আপনার যে ডিজাইনটা আছে বুঝতেই তো পারতেছেন যে আপনার যে ডিজাইনটা আপনি স্ট্যাটিক যে ডিজাইনটা করেছেন, স্ট্যাটিক ডিজাইনটাও কিন্তু আপনার ওয়েবসাইটে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে আপনি আপনার ফুল ডিজাইনটা আপনি এখানে কি করে দিবেন, আপনি এখানে আপলোড করে দিবেন জাস্ট, ঠিক আছে। ফুল ডিজাইনটা আপনি করবেন, আপনি ধরেন যে এই পিসিতেই করলেন, পিসিতে করার পরে সেটাকে আপনি আপলোড করে দিবেন, তাহলে হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না আমাদেরকে। বুঝতে পারছেন বিষয়টা কি। সো আমাদের যদি কোনো ইয়ে থাকে আমরা সেটা করতে পারি আর কি, বা আপলোড দিতে পারি। আপলোড দেওয়ার মতো কোনো প্রজেক্ট আছে আমাদের এখানে, আপলোড দিতে পারি এরকম কোনো প্রজেক্ট একটু দেখাই। অ্যাকর্ডিয়নটা ছিল, আরেকটা দেখাই, কোন একটা ক্লাস আমরা কিভাবে আপলোড করবেন এই জিনিসটা একটু দেখাই, আপনাদের ক্লিয়ার করে দিই। এই ধরেন যে এটা আপলোড দিতে যাচ্ছেন, কি করবেন, আপলোড দেওয়ার একটা নিয়ম আছে, ঠিক আছে। আপলোড দেওয়ার একটা সার্ভারে, এই যে লাইভ সার্ভার দেখতেছেন, এই লাইভ সার্ভারে কোনো কিছুকে আপলোড করার জন্য আপনাকে এগুলো সব ডিলিট করে দিই। ডিলিট করাটাও দেখেন, এই যে সিলেক্ট অল করে এখান থেকে এই যে ডিলিট করে দিবেন, কনফার্ম ডিলিট করে দিলাম। এখন কোনো কিছু এখানে আপলোড করতে পারবেন, এই যে আপলোড নামক একটা অপশন আছে, প্লাস প্লাস কি খালেদ বিন আহসান প্লাস প্লাস, আচ্ছা এখানে আপনার এই যে আপলোড নামক একটা অপশন আছে, আপনি চাচ্ছেন এখান থেকে কোনো একটা কিছুকে আপলোড করবেন, তো সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে সরাসরি এই জায়গায় আপলোড করে দিতে পারেন। এই যে আপলোডে ক্লিক করবেন, আপলোড, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সমস্যা নেই। আপলোড, এই যে আপলোডের এই জায়গায় সিলেক্ট ফাইল করতে পারবেন, ঠিক আছে। তবে একটু বিষয় আছে, বিষয়টা হচ্ছে এখানে আপনি জিপ ফাইল ছাড়া অন্য কোনো ফাইল আপলোড করতে পারবেন না। এখানে ফাইল আপলোড করার জন্য অবশ্যই আপনার ফাইলটা জিপ ফাইল হওয়া লাগবে।
মনে রাখবেন জিপ ফাইল ছাড়া আপনি এখানে আপলোড করতে পারবেন। এই যে সিলেক্ট ফাইল দেন, ফাইল দেওয়ার পরে যেগুলো জিপ ফাইল সেগুলো শুধুমাত্র আপলোড হবে। এই যে দেখেন, আপনি নর্মালি এই ফাইলগুলো আপনি এখানে আপলোড দিতে পারবেন না। সাপোজ ধরেন যে জেএস ফাইলটা ওপেন করেন, এই যে দেখছেন ওপেন হচ্ছে না, কিন্তু এগুলো চলে আসতেছে। সো টোটালি ফাইলগুলোকে আপনাকে আগে জিপ করে নিতে হবে, জিপ করে তারপরে ওপেন করতে হবে। সো আমরা এই ফাইলটাকে যদি আপলোড করতে চাই কি করতে হবে, প্রথমত এই সবগুলোকে যেগুলো আমাদের লাগবে এগুলো নিয়ে জিপ করে ফেলবেন। ঠিক আছে, এই যে কমপ্লিট জিপ ফোল্ডার জিপ করে ফেলছেন। এখন এই জিপ ফাইলটাকে আপনি সিলেক্ট ফাইল করেন, সিলেক্ট ফাইল দিয়ে আপনি এই যে ক্লাস 17 এই জায়গায় আসলে কই অল ফাইলস টেনে নিয়ে আসি আমরা। এই যে এখানে আসে, বাট রিলোড হয়নি মেবি। এটাকে নিয়ে আসেন, নিয়ে এখানে ছেড়ে দেন, ড্রপ করেন। এই দেখেন এখন এটা আপলোড হয়ে যাচ্ছে css.zip। ও ভুল চলে গেছে নাকি? হ্যাঁ, এই যে css.zip হয়ে গেছে। যখন এটা দেখবেন সবুজ হয়ে যাবে তখন বুঝবেন হ্যাঁ আপলোড কমপ্লিট। হ্যাঁ, আপলোড কমপ্লিট হলে গো ব্যাক, এখানে গো ব্যাক করবেন আর কি। এই যে গো ব্যাক করার পরেও এই যে আপনার এই জায়গায় css.zip ফাইলটা আসতেছে, বাট এখন যদি আপনি এখানে গিয়ে রিলোড করেন তাহলে কি আসবে, আপনি যে css.zip নামক ফাইল আসবে, অন্য কোনো ফাইল কিন্তু আসতেছে না। দেখছেন এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হবে, এটা ক্লিক করলে ডাউনলোড হবে, অন্য কোনো কিছু হবে না। এই যে দেখছেন ডাউনলোড হয়ে যাচ্ছে এটা। সো আমাদেরকে যেটা করতে হবে, এই সার্ভারের মধ্যে এসে এই জিপ ফাইলটাকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। সো এখানে এক্সট্রাক্ট করার একটা সিস্টেম আছে। ওই যে ওটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে এগুলো আসছে। এখানে css.zipটাকে এক্সট্রাক্ট করবেন। এই জায়গায় একটা অপশন আছে, এই যে এখানে যদি না পান কম্প্রেস করা আছে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এই যে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট কোথায় করবেন, পাবলিক HTML পেজ 53 এই ফোল্ডারের মধ্যে, এই জায়গায় এই যে ক্লোজ চলে আসছে সবগুলো। এরপর জিপ ফাইলটাকে আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে ডিলিট করে দিবেন। জিপ ফাইলটা না হলে ডাউনলোড করা যাবে আর কি, যে কেউ এসে আপনার সাইটটাকে ডাউনলোড করে ফেলতে পারবে। তো এখন এই যে আপনি এভাবে নিয়ে চলে আসলেন, এখন গিয়ে যদি এখানে রিলোড করেন তাহলে দেখবেন আপনার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা এখানে পেয়ে যাচ্ছে। পেজ 53 ডিমলান রাইটস, এই লিঙ্কে আপনার সেম ওই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে এখন। সো লাইভ সার্ভারটা অন্য কোনো বিষয় না, আপনি যে বিষয়টা বা যে কাজটা আপনি করবেন সেই কাজটা জাস্ট এখানে এসে এভাবে আপলোড করে দিবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি। যে ডিরেক্টরিতে এখন যদি আপনি সার্চ করেন এই ইয়েটা দিয়ে, এই লিঙ্কটা দিয়ে, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা দেখতে পাবেন। সো লাইভ সার্ভার সুবিধাটাই হচ্ছে এটা, যে আপনি এটা এখন দেখতে পাবেন। ঠিক আছে, হ্যাঁ ওটা দেখাবো। সো এটা হচ্ছে আমাদের মূলত সিস্টেম, বাট এটা আমাদের কি ওয়েবসাইট, এটা আমাদের একটা স্ট্যাটিক ওয়েবসাইট, তাই না? এটা আমাদের একটা স্ট্যাটিক ওয়েবসাইট, বাট এটাকে আমরা এখন যেটা করব, অ্যাপ্লিকেশন যে ফ্রেমওয়ার্কটা আছে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা ঠিক এভাবে ইনস্টল করবো আর কি। ইনস্টল করে আমরা এখানে কাজ করবো আর কি। তো ওয়ার্ডপ্রেসটাকে যদি আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু এই জায়গায় এসে আমরা ডিলিট করে দিই এগুলো তো পারবেন আপনারা নাকি, সমস্যা তো নেই, জাস্ট দেখানোর জন্য করলাম। এখন কথা হচ্ছে আমাদের এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আমরা একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট আমরা রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে এই যে তাও আসতেছে, ক্র্যাশ করছে, ক্র্যাশিং করে রাখছে, তো এই জন্য চলে আসতেছে। এই যে এখন পরিবর্তন করতে পারবেন, তো কোনো সমস্যা নাই। লাইভ সার্ভারে যদি কোনো পরিবর্তন করতে চান, ফাইলটাকে এডিট করবেন, ওখান থেকে এডিট করার সিস্টেম আছে। ঠিক আছে, এডিট করার সিস্টেম আছে। ফাইলটাকে আপনি এখানে এই যে দেখেন, যে কোনো একটা ফাইল তো নেবেন, চাইলে ফাইলটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করতে পারেন, অথবা আপনি এটাকে সরাসরি এই জায়গা থেকে এডিট করা যায়। এই যে index.html, এই যে এডিট, বুঝছেন, এই যে এখানে এডিট করতে পারেন। এই যে এডিটের জন্য এখানে আপনি কোড লিখতে পারবেন, এখানে এভাবে
আপনার যে কোডগুলো আছে এই কোডগুলো লিখতে পারবেন ডক টাইপ HTML, ঠিক আছে, এখানে কোড করতে পারবেন। এখানে আপনি আপনার যে কোডগুলো আছে এই কোডগুলো আপনি এখানে করতে পারবেন। যদি মনে করেন যে এখানে সহজ হচ্ছে না, কঠিন লাগতেছে, তাহলে কি করবেন, তাহলে আপনার এই ফাইলটাকেই index.html-টাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটাকে এডিট করে আবার আপলোড করে দিবেন, ঠিক আছে। সেভ দেন, এখন সেভ দেন, রিলোড করেন, দেখেন আপনার index.html ফাইলটা পেয়ে যাচ্ছে। দিস ইজ হেডিং। সো ভিজুয়াল সাবডোমেনটা দেখাইছি ভিডিওটাতে, হ্যাঁ, আবারও সাবডোমেন ক্রিয়েট করতে গেলে ঝামেলা আছে। একটা সাবডোমেন ক্রিয়েট করে ফেলছি, তো ভিডিওটা দেখে নিন একটু। আমি তো দেখালাম কিভাবে ক্রিয়েট করবেন। সাবডোমেন বানিয়ে নেবেন, আগে ক্রিয়েট করে নেবেন সাবডোমেন প্যানেল থেকে, তারপর ডাটাবেস বানাবেন, ইউজার বানাবেন, ইউজারের সাথে ডাটাবেস নেমটাকে কানেক্ট করবেন, তারপরে এসে আপনি ফোল্ডারে দেখতে পাবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে আপনার যেই পিএইচডির যেই টেমপ্লেটটা, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই টেমপ্লেটটাকে আমার সার্ভার দিচ্ছি, সেই সার্ভারে আপনি আপলোড করে দেন, তাহলে কি করবেন, আপনার তার cPanel অ্যাক্সেসটা নিয়ে আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা আপনি এখানে আপলোড করে নেবেন। অনেক ক্লায়েন্ট বলে যে আমাকে সার্ভারে আপলোড করে দেন, তাহলে হয়ে যাবে আর কি, ঠিক আছে। অনেক ক্লায়েন্টই বলে আর কি স্ট্যাটিক ডিজাইনের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এটা দেখলাম। এখন কথা হচ্ছে আমরা অন্য একটা টপিকসে চলে যাব, সরাসরি একটা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক বা সিএমএস। সিএমএস যেটা সিএমএস এটা ইনস্টলেশন, ইনস্টল, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক বা সিএমএস যেটা আছে, এগুলো আমরা কিভাবে ইনস্টল করতে পারি এই জিনিসটা আমাদের একটু দেখা লাগবে। তো cPanel-এ আসার পরে, ঠিক আছে, আপনার এই যে একটা মডিউল, এই মডিউলে একদম শেষের দিকে গেলে আপনি এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার নামে একটা মডিউল পাবেন। এই মডিউলের মধ্যে থেকে এসে আপনি এখানে আপনার যে ফ্রেমওয়ার্কটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস, প্রেস্টাশপ, জুমলা, এভেন্টি কার্ড, পিএসপি বিবি, WSMCS, হ্যাঁ, মাইবিবি, ডলফিন, এই যে পিএসপি পেজ 7 সিএমএস, হ্যাঁ, লারাভেল, ওপেন কার্ড, কনক্রিট 5, গ্যালারি, এগুলো সব একটা সিএমএস আর কি, যেগুলো পপুলার, এগুলো আর কি স্ক্রিপ্ট এখানে ইনস্টল করা আছে যেগুলো ইউজ করে। আরো অনেক সিএমএস আছে, বাট সবগুলো একটা cPanel আর কি প্রয়োজন হয় না, যার জন্য ইনস্টল করাও হয় না। চাইলে আপনি যদি অন্য কোনো সিএমএস প্রয়োজন হয় তাহলে আপনি সেগুলো ইনস্টল করে নিতে পারেন এখানে, তাহলে চলে আসবে। তো আমি চাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে। ওয়ার্ডপ্রেসটাকে যদি আপনি ইনস্টল করতে চান তাহলে কিভাবে ইনস্টল করতে পারেন, এই জিনিসটা দুই রকম ভাবে ইনস্টল করা যায়। একটা সাইটে ওয়ার্ডপ্রেস দুই রকম ভাবে ইনস্টল করতে পারবেন, বা যে কোনো ফ্রেমওয়ার্কে আপনি দুই ভাবে ইনস্টল করতে পারবেন। সো আমরা এখন ওয়ার্ডপ্রেস কি দুইটাই দেখবেন নাকি একটা দেখাবো? ওয়ার্ডপ্রেস ইনস্টল দুইটাই দেখাবো নাকি একটা দেখাবো? এটা সহজ, একটা একটা করে দেখাই, এটাই ভালো হয়। পরে হ্যাঁ, একটা একটা করে দেখাই, পরে ওটা আস্তে আস্তে শিখে যাবেন। ওটা ম্যানুয়ালি, বাট ম্যানুয়ালি কেউ এখন করে না, হ্যাঁ, সবাই এই সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারটা দিয়েই করে। সো একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হয়, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। আর একটা হচ্ছে সরাসরি আপনার এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এখানে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করাই থাকে বা এখানে সেট আপ করাই থাকে, জাস্ট ইনস্টল করতে হয়। সিস্টেমটা হচ্ছে এটা, একটা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করা যায়। এই যে ওয়ার্ডপ্রেস নামক ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করলে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করা যায়। যে দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই ডাউনলোড ওয়ার্ডপ্রেসে আসলে এই যে গেট ওয়ার্ডপ্রেস, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.3, হ্যাঁ, এটা ফ্রি। এই যে এখান থেকে ডাউনলোড করা হয়, ডাউনলোড করে এটাকে ইনস্টল করতে হয়, ঠিক আছে। তো ইনস্টল করার জন্য আমাদেরকে সেম ডাটাবেস ওভাবে বানাইতে হয় আর তারপর কাজ করতে হয়। বাট আরেকটা সিস্টেম আছে যে সিস্টেমে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হয় না, তো সেখানে ক্লিক করলেই হবে। এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন,
আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেসটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে ইনস্টলেশন চলে আসতেছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এখানে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা চলে আসতেছে। এই যে কারেন্টলি একটা ইনস্টলেশন আছে এখানে। ঠিক আছে, সো এখানে এই যে ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করতে হবে। ইনস্টল নাও। cPanel ভার্সন, হ্যাঁ cPanel ভার্সন আছে, cPanel ভার্সন আছে, এটা অটোমেটিক্যালি আপডেট হয় আর কি cPanel ভার্সন গুলো। এখানে দেখেন সফটওয়্যার সেটআপ, ওয়ার্ডপ্রেসে যখন আসলাম ইনস্টল নাও দিলেন, দেওয়ার পর এখানে আসতেছে সফটওয়্যার সেটআপ। সফটওয়্যার সেটআপে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। এটা কিসের ভার্সন জানেন? এটা হচ্ছে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করতে যাচ্ছেন ওয়ার্ডপ্রেসের, এই যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.3। এটা হচ্ছে আপনার লেটেস্ট, এটা হচ্ছে আপনার লেটেস্ট। ঠিক আছে, 5.5.3, বাট আমাদের এখানে আছে কোনটা 5.5.1, হ্যাঁ 5.5.3, এটা এখনো আসে নাই। ঠিক আছে, এখানে এখনো আসে নাই, তো আপনি 5.5.1 এটাই দিতে পারেন, এটা ভালো আর কি, লেটেস্ট এটাও। ঠিক আছে, সো এখানে যেটা লেটেস্ট থাকবে cPanel এটাই ইউজ করবেন, 5.5.1 এটাতে ক্লিক করে নেবেন। এখানে আপনি ইনস্টলেশনটা বলে দিতে পারেন কত নাম্বার ইনস্টলেশনটা আপনি ইউজ করতে যাচ্ছেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের। সো আমরা দিয়ে দিলাম 5.5.1 এটা দিলাম। দেওয়ার পরে এখানে চুজ ইনস্টলেশন ইউআরএল, মানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে সেটা বলে দিতে হবে। তো এখানে একটা বিষয় আছে, বিষয়টা একটু মাথায় রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে এই জায়গাটাকে মূলত ডোমেনটাকে চুজ করতে বলে। হ্যাঁ, এখানে ডোমেনটাকে চুজ করতে হবে, কারণ আপনার একটা ওয়েবসাইটে অনেকগুলো সাবডোমেন থাকতে পারে বা অ্যাড অন ডোমেন থাকতে পারে। তো কথা হচ্ছে আপনার যত সাবডোমেন বা যত ডোমেন আছে, একটা cPanel কিন্তু অনেকগুলো ডোমেন রাখা যায়, তো সকল ডোমেনে এখানে চলে আসে। এখন আপনি কোন ডোমেনে ইনস্টল করতে যাচ্ছেন এটাকে বলে দিতে হবে। এখানে আমরা কোনটাতে করতে যাচ্ছি, আমরা এটাকে করতে যাচ্ছি, তো এখানে এটা বলে দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা প্রোটোকল আছে, চুজ প্রোটোকল। প্রোটোকলটা আবার কি? প্রোটোকলটা হচ্ছে আপনার এটা SSL বা হচ্ছে আপনার HTTP যেটা আর কি। ঠিক আছে, এটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর কি বলা হয়, যেটাকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এখানে HTTP আছে, HTTPS আছে। সো যদি আপনার ডোমেইনে বা হোস্টিং এ যদি আপনার SSL করা থাকে বা সিকিউর করা থাকে, লাইসেন্স করা থাকে, তাহলে এখানে আপনার HTTPS দিলে কাজ করবে। যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। যে কোনো একটা দিতে পারেন, HTTPS ও দিতে পারেন, তারপরে www. এটাও দিতে পারেন, অথবা শুধুমাত্র HTTPS দিতে পারেন, দিয়েও কাজ করবে। এরপরে ইনডিরেক্টরি, এখানে এটা কি কাজ করতেছে? ইনডিরেক্টরি মানে আপনার .com/ তারপরে এটা কিন্তু শো করবে, এটাই যেন তুলে দিবেন। ইনডিরেক্টরিতে এখানে কিছুই রাখার দরকার নেই। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো এটা এভাবে রাখবেন। রাখার পরে এখানে কি রাখবেন? সাইট সেটিংস। সাইট সেটিংসে সাইটের নেম, এটা মূলত টাইটেল থেকে আসে। ঠিক আছে, এটা টাইটেল থেকে আসে, পেইড গ্রুপ 53। আর সাইটের ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা আসে মূলত আপনার সাইটের ডিসক্রিপশনের জন্য আছে। এটা দিয়ে দিলাম ড্রিমল্যান্ড IT সফটওয়্যার, এটা। এরপর আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট, আপনার যেই একটা ওয়েবসাইট আপনি বানাবেন সেই ওয়েবসাইটে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে অ্যাডমিন ঢোকার জন্য। ঠিক আছে, অ্যাডমিন ঢোকার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। HTTP আর HTTPS এর মধ্যে তফাৎ। HTTPS মানে কি? HTTPS মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, আর HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সিকিউরটা হচ্ছে ওয়েবসাইট সিকিউর থাকে। ঠিক আছে, একটা SSL বলা হয় এটাকে, এই যে এসটাকে বলা হয় SSL, যেটা দিয়ে মূলত সাইটকে সিকিউর করা হয় কোনো হ্যাকার চক্র বা আপনার কোনো ইয়ার থেকে দেখাচ্ছে আপনার সাইটকে সুরক্ষিত রাখার জন্য। তো তফাৎটা হচ্ছে এটাই যে HTTP-টা সাইটটা সিকিউর না, আর HTTPS-টা সিকিউর, এটাই। তো এরপর আপনাকে যেটা করতে হবে, এই জায়গায় অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিনের ইউজার নেমটা দিতে হবে, অ্যাডমিনের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, অ্যাডমিনের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ধরেন যে এটা দিলাম বা এটা দিলাম অ্যাডমিন। অ্যাডমিনের ইমেলটা এখানে দিতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা ইমেল, যে ইমেল আর কি নোটিশ বা নোটিফিকেশন যাবে। এরপরে নিচের দিকে আর তেমন কিছু করার প্রয়োজন হবে না।
ঠিক আছে, আর কিছুই করা লাগবে না। জাস্ট এখানে আপনার ইমেল ইনস্টলেশন ডিটেলস কোন মেইলে যাবে সেই মেইলটা দিয়ে দিতে পারেন। এখানে ভলিড মেইল লাগবে আর কি। এই মেইলটাতে দিয়ে ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দিলে এটা একটু সময় নিয়ে আপনার ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় নেবে, সময় নিয়ে আপনার ইনস্টলটা এটা হয়ে যাবে। একটু সময় নিয়ে 100% হবে আর কি, 100% হলে কমপ্লিট। সো এটা আমার এই যে দেখেন ওটা হতে থাক, আমি আরেকটা জিনিস দেখা নিয়ে আসি। এই যে লোকাল সার্ভারে যেটা আপনাদের দেখাইছিলাম, লোকাল সার্ভারে আসার পরে আপনার এই যে যেখানে জ্যাম্পটা ইনস্টল করা ছিল, এই জ্যাম্পে যায় দেখেন। জ্যাম্পে আসার পরে এইচটি ডক্স, এই এইচটি ডক্স এর মধ্যে কয়েকটা ওয়েবসাইট ইনস্টল করা ছিল। এই যে এটা যেমন আমার ডোমেইন, এর মধ্যে আসলে দেখেন এই যে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইল। সো এখন আপনি যেহেতু ওয়ার্ডপ্রেসটাকে এখানে ইনস্টল করে ফেলছেন, এই যে ইনস্টল অলরেডি হয়ে গেছে, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি, WordPress has been successfully installed at https://page53dreamlanditsoft.com এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটাও দিয়ে দিছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটা কি? জাস্ট site.wp admin। সো এখানে ক্লিক করেন, উপরেরটাতে ক্লিক করেন, দেখেন আপনার সাইটের একটা চলে আসতেছে। এই যে আপনার এখন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এই জায়গায় এখন মূলত এগুলো কি সবগুলোকে আমাদের কেটে আমাদেরকে এখন আমাদের সাইট বানাইতে হবে। এগুলো কিচ্ছু থাকবে না, সব কেটে দিয়ে আমাদেরকে সাইট বানাইতে হবে। ইনস্টল হয়েছে আপাতত। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এইচটিটিপি অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে অ্যাডমিনদের জন্য, যারা সাইটটা মেইনটেন্স করবে, বা ড্যাশবোর্ড যেটা, এই ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এই অ্যাড্রেসে যাইতে হবে, dreamlanditsoft.com। এই যে ড্যাশবোর্ড, এই যে সরাসরি আপনার এখানে একটা ড্যাশবোর্ড চলে আসলো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মূলত সাইটের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে পোস্ট, মিডিয়া পেজ, এগুলো দেখাবো আপনাদের সবগুলো। ঠিক আছে, আবার আপনি চাইলে এই যে সাইটের এটা সাইট, তো এখানে জাস্ট লাস্টে লিখতে হবে wp admin, এটা লিখতে পারেন, অথবা লিখতে পারেন wp login, এটা লিখলেও কাজ করে, অথবা শুধুমাত্র যদি লেখেন লগইন তাও কাজ করে। ঠিক আছে, যে কোনো একটা দিলেই কাজ করবে। তবে প্রফেশনালি ক্লায়েন্টদের বলবেন এই অ্যাডমিনে যাইতে হবে, তাহলে আপনি আপনার অ্যাডমিনের ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। wp admin লিখে সার্চ করলেই পাবেন। তো এখানে আমার ইনস্টল করা হয়েছে তো মাত্র, এই জন্য পাসওয়ার্ডটা সেভ করা আছে, বাট পাসওয়ার্ডটা আসবে না। পাসওয়ার্ডটা নর্মালি আসে না, পাসওয়ার্ডটা দিতে হয় ইউজার নেম পাসওয়ার্ড, যেটা ওই যে অ্যাডমিন দিলেন, সেটা দিলে আপনার এটা চলে আসবে ড্যাশবোর্ডটা। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন সবাই? আচ্ছা, আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল, অনেক ক্লায়েন্ট শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারে না, তারা আপনাকে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশনের কাজও মার্কেট প্লেস থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, সো এটা একটু গুরুত্বপূর্ণ। সো এভাবে আপনি ওয়ার্ডপ্রেসটাকে এভাবে ইনস্টল করলেন। এখন আপনি যদি আপনার ড্যাশবোর্ডটাতে যান, হ্যাঁ, আপনি আপনার ড্যাশবোর্ডে যদি এখন আবার ব্যাক করেন, তাহলে ওখানে আপনি দেখতে পাবেন ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো, এই ফাইলগুলো চলে আসছে। আবার ড্যাশবোর্ডে যাই আমরা, ফাইলস থেকে এই যে ফাইল ম্যানেজারে আসার পরে এই যে পাবলিক HTML, তার মধ্যে কি এই যে পেজ 53, এই ফোল্ডারটা, পেজ 53 এর মধ্যে আসেন, দেখেন এই যে আপনারা দেখেন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে ইনস্টল হয়ে গেছে। এগুলো ডিলিট করা যাবে না, কোনোটা ডিলিট করবেন না এখান থেকে। ঠিক আছে, কোনটা কি কাজ করে এটা আমি পরে দেখাবো এই ফাইলগুলো। তো এটা হচ্ছে CMS এর ফ্রেমওয়ার্কটা আর কি। ঠিক আছে, ফ্রেমওয়ার্কটা কন্ট্রোল করে আর কি, ফুল ফ্রেমওয়ার্কটাকে এরা কন্ট্রোল করে এই ফাইলগুলো। তো এই ফাইলগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এই ফোল্ডারগুলোর ভিতরে গিয়ে এই যে WP কন্টেন্ট, এই ফোল্ডারগুলো কে কোনটা দিয়ে কি কাজ করা হয় এইগুলো আমি আপনাদের দেখাবো, কোনো সমস্যা নেই, ইনস্টলেশনটা যদি আপনার ক্লিয়ার থাকে। এখন কথা হচ্ছে আপনাদের তো লাইভ সার্ভার নাই, তাহলে আপনারা প্র্যাকটিস কিভাবে করবেন? আপনারা যেটা করবেন, আমি আপনাদের জন্য সহজ উপায় দিই। এই যে লোকাল সার্ভার যেভাবে ইনস্টল করছি এভাবে ইনস্টল করবেন। লোকাল সার্ভারে আপনারা ইনস্টল করে নেবেন, বুঝতে পারছেন? লোকাল সার্ভার কি ইনস্টল করতে পারবেন? লোকাল সার্ভার কিন্তু সরাসরি ওভাবে পারবেন না। আবার যেভাবে এক ক্লিক করে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করলাম, এটা কিন্তু লোকাল সার্ভার এভাবে পারবেন না। সো আপনাদের যেহেতু ইয়াও নেই আর কি, লাইভ সার্ভার এই মুহূর্তে নেই, আমি আপনাদের এই মুহূর্তে কিনতেও বলতেছি না। যদি কারো লাগে তাহলে কিনে নিন, সমস্যা নাই। লাইভ সার্ভারে শুধুমাত্র এই ফিচারটা পাবেন, সরাসরি ওয়ার্ডপ্রেসটা এখানে ক্লিক করে
আপনি ইনস্টল করতে পারবেন। বাট লোকাল সার্ভারে কিন্তু এই সুযোগগুলো নেই। লোকাল সার্ভারে জাস্ট সার্ভারটা রান করে দেয় আর কি, বাট এগুলো এসি প্যানেল এগুলো পাবেন না। তো আমি এই ক্ষেত্রে ওইটা বলে দিচ্ছি, কারণ আপনাদের তো প্র্যাকটিস করতে হবে। এটা জাস্ট শিখে রাখলেন ক্লায়েন্টকে কাজ করে দেওয়ার জন্য, ঠিক আছে? ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন আপনাকে এভাবে কাজ করে দিবেন, কারণ প্রফেশনাল কাজগুলো একটু পারফেক্টলি করতে হবে সি প্যানেল দিয়ে। আর প্রফেশনাল কাজগুলো আপনার লাইভ সার্ভার, লোকাল সার্ভার দিয়ে ক্লায়েন্ট দিবে না, সেগুলোকে লাইভেই করতে হবে। লারাভেলটাও সেম সেম একদম ওভাবে। এই যে দেখেন লারাভেলে ক্লিক করেন, এটাও ইনস্টল করার সিস্টেম আছে, ঠিক আছে? এই যে ইনস্টল নাও, এই যে ইনস্টল নাও দিলে আপনি যে লারাভেলটাও ইনস্টল হয়ে যাবে। বাট এখানে তেমন কোনো অপশন নেই, খুবই কম। এই যে জাস্ট এখানে কোন ডোমেইনটাতে আপনি লারাভেল ইনস্টল করতে চাচ্ছেন এখানে দিলে জবা খিচুড়ি লেগে যাবে। হ্যাঁ, এই যে জাস্ট এটা দিয়ে আপনি এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে আপনি এখানে ইনস্টল নাও দিয়ে দিবেন, তাহলে লারাভেলটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু না, ইমেল ইনস্টলেশন এখানে দিয়ে দিবেন। এটা লারাভেল ইনস্টলেশন করার সিস্টেম। বাট আমরা তো কাজ করব ওয়ার্ডপ্রেস নিয়ে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করব। সো ওয়ার্ডপ্রেসটা আপনারা দেখবেন। সে এখন যাতে আপনারা আপনাদের এই ফ্রেমওয়ার্কগুলো ইনস্টল করতে পারেন, লাইভ সার্ভার নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, পারবেন তো নাকি? যদি পরবর্তীতে ক্লায়েন্ট আপনাদের কাজ দেয় বা লাইভ সার্ভারে যদি আপলোড করতে বলে, পারবেন তো নাকি? আচ্ছা, যদি পারেন তাহলেই হবে আর কি। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা জাস্ট দেখালাম, কারণ আপনাদের যেহেতু ফ্রিল্যান্সিং এ নিয়ে যাচ্ছি, তো সো এই লাইভ সার্ভারটা লাগবে, এই জন্য আরেকবার রিভিউ করে দিলাম। আচ্ছা, তাহলে আমি লাইভ সার্ভারটা একটু কেটে দিলাম, এটা কাটলাম। কেটে আমি আপনাদের যাতে লোকাল সার্ভারে আপনারা যাতে একটা সাইট আপনি বানাইতে পারেন। হ্যাঁ, আপনি লোকাল সার্ভারে একটা সাইট যাতে বানাইতে পারেন এটা দেখাই, এবং পরবর্তীতে লোকাল সার্ভারে একটা সাইট বানানোর পরে এই সাইটটাকে যদি কোনো কারণে লাইভ সার্ভার ট্রান্সফার করার প্রয়োজন হয়, ট্রান্সফার কিভাবে করবেন এই বিষয়গুলো আমি একটু করে আপনাদের দেখাই দিই, ঠিক আছে? এই বিষয়গুলো আমি আপনাদের একটু দেখাই দিই, তাহলেই হবে। আচ্ছা, এটা দেখাই বলি, তারপরে বলছি ডোমেইন হোস্টিং এর বিষয়ে। ডোমেইন হোস্টিং এর বিষয়ে বলছি। এখানে আমরা কোন ফোল্ডারটা বানালাম? পেজ 53, এটা না? এই যেটা। ওকে, আমরা একবার সার্ভার অন করে নিই। জাম্প। দেখেন লোকাল সার্ভার আপনারা কিভাবে কাজ করবেন এটা একটু দেখাই। ওইটা কাটে নাই, ভালো তো দেখি, তারপর ঠিক আছে কিনা। লোকাল হোস্ট /page53, হ্যাঁ কাজ করে। তো প্রথমত আমি আপনাদের এই লোকাল সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল বাই লোকাল, এটা এজন্য একটু বলে দিতে হবে, লিখে দিচ্ছি, কারণ লাইভ সার্ভার একটা সহজ, বাট লোকাল সার্ভারটা একটু প্যাচ আছে একটু। হ্যাঁ, ইনস্টল বাই লোকাল সার্ভার, লোকাল সার্ভারটা একটু প্যাচ আছে, এই জন্য একটু লিখে দিব স্টেপ বাই স্টেপ। নাম্বার 1, wordpress.org, এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নেবেন। ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে wordpress.org এই জায়গাটা থেকে, ঠিক আছে? সো ডাউনলোড করেন। ডাউনলোড করছিলাম আমরা একটু আগে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এই যে এটা লিখে সার্চ করলেও পাবেন, এই যে ডাউনলোড। wordpress.org, এই যে গেট ওয়ার্ডপ্রেস, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.3, ঠিক আছে? এটা এখন ডাউনলোড হবে, তো অনেক সময় নিচ্ছে ডাউনলোড হতে। মনে হয় অনেক সময় নিবে, আল্লাহ।
দেখি আমার আসলে আছে কিনা। ওয়ার্ডপ্রেসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এভাবে। হ্যাঁ, দেখি ওয়ার্ডপ্রেসটাকে আমার ডাউনলোড করা আছে কিনা, থাকার কথা, অনেক তো জিপ ফাইল দেখা যাচ্ছে। ওয়ার্ডপ্রেসটাকে আছে আছে, এই যে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করাই আছে। ঠিক আছে, সো এটাকে পুশ রাখি, এটা অনেক সময় নিবে। বন্ধ হয়ে গেছে মনে হয়, নেটওয়ার্কের স্পিড খুবই কম। পুশ করে রাখলাম। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পরে এ করবেন আর কি। সো এই যে আমি পাইছি ওয়ার্ডপ্রেসটাকে, সো এটাকে কি করবেন, এটাকে কপি করে নেন, এটাকে কপি করে নেবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটাকে কপি করে নিয়ে ডাউনলোড যেখানে আপনার আর কি ইনস্টল করবেন, কোন জায়গায়, যে জ্যাম্পের মধ্যে যাওয়ার পরে আপনার htdocs, তার মধ্যে আপনার যে ফোল্ডারটা আর কি পেজ 53 এই ফোল্ডারের মধ্যে আর কি এখানে এসে ওয়ার্ডপ্রেসটাকে আপনি রাখেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটাকে রাখার পর এটা জিপ ফাইল, কিন্তু এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। এখন এই যে আনজিপ করার জন্য আপনার যেটা করতে হবে, এই জায়গায় সবাই শুনতে পাচ্ছেন তো নাকি, ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস নামক যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর যা যা আছে এই সব ফাইলগুলোকে এখানে এনে ছেড়ে দিবেন। এভাবে, এই যে এভাবে ছেড়ে দিবেন, এক্সট্রাক্ট করে নেবেন, আপনার মেইন ফোল্ডারের মধ্যে এসে এক্সট্রাক্ট করে নেবেন। আচ্ছা, এই যে সবগুলো এই যে এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে, জিপ ফাইলটাকে নিয়ে আসবেন এখানে। হ্যাঁ, বা যে কোনো জায়গায় নিয়ে রাখেন, বাট এখানে আপনাকে এগুলো সবগুলো রাখতে হবে। রাখলাম, রাখার পরে এই জিপ ফাইলটাকে ডিলিট করে দিন। জিপ ফাইলটাকে এখানে রাখার দরকার নেই। এই যে ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলো চলে আসছে। তো এখানে দেখেন কি কি ফাইল আছে। প্রথমত একটা ফাইল আছে wp admin, তারপর আছে wp content, wp include, এগুলো পরে বুঝাই দেব, index.php, হ্যাঁ, wp activate, blog, comment, config, sample.php। এই যে একটা ফাইল দেখতে পাচ্ছেন wp config sample.php, মূলত ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা এবং ইনস্টলেশনের সকল তথ্যগুলো এই কনফিগ ফাইলের মধ্যে থাকে। ঠিক আছে, কনফিগ ফাইলের মধ্যে থাকে, বাট এখানে রাখছে wp config sample.php এই ফাইলটার মধ্যে। ঠিক আছে, তারপরে অন্য কিছু নেই। বাট আমরা এখন ইনস্টল করার পরে খেয়াল করবেন এই জায়গায় wp config.php নামক একটা ফাইল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো এটাকে কিভাবে করব, নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে কেটে দিই, সার্চ করবেন localhost/php my admin, php my admin নামক এই লিংকে ঢুকবেন। এই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ডাটাবেসটা ম্যানুয়ালি চলে আসবে আপনার সামনে। এই যে আপনার যে ডাটাবেসটা আছে, যে সার্ভারের যে ডাটাবেস, এই ডাটাবেসটা কিন্তু এখানে চলে আসতেছে সরাসরি। ডাটাবেসটা কিভাবে নিয়ে আসতে হয়, এই যে এখান থেকে php my admin, মানে আমরা তখন যেমন ডাটাবেসের নাম বানালাম না, ঠিক এখন একটা ডাটাবেসের নাম আপনাকে দিতে হবে, ডাটাবেস বানাইতে হবে। সো এখানে এসে নিউ নামক একটা অপশন আছে, এই নিউ অপশন থেকে এখানে ডাটাবেসের একটা নাম দিতে হবে, ডাটাবেসের একটা নেম দিতে হবে, যে কোনো একটা নাম দেন, পেজ 53, যে কোনো একটা নাম দিলাম, দিয়ে ক্রিয়েট ক্লিক করবেন। ডাটাবেস পেজ 53 নামক ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই জায়গায় দেখেন কোনো টেবিল কিন্তু নেই। এই টেবিলগুলো আমাদের মূলত ডাটাগুলোকে সাজিয়ে রাখে আর কি, যে টেবিলগুলো আমাদেরকে বানাইতে হয়, এই টেবিলগুলো আমাদেরকে ইয়ে করতে হবে। তো দেখেন আমি পেজ 53 নামক একটা ডাটাবেস আমি বানাই ফেলছি। এখন কথা হচ্ছে এই যে এই জায়গায় আপনি পেজ 53 এইটার ভেতরে এই ফাইলগুলো আছে। আপনি যদি এখন আপনার ডোমেইনটা দিয়ে এখন যদি সার্চ করেন একটু, এখানে localhost/page53 এটা লিখে যদি এন্টার দেন, তাহলে দেখেন কি আসে। এখানে আপনার সামনে দেখেন একটা সেটআপের একটা অপশন চলে আসতেছে, সেটআপ করার একটা অপশন চলে আসতেছে, দেখছেন, ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটাতে রেখে আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ নিড টু নো দ্য ফলোইং আইটেমস বিফোর প্রসিডিং। মানে আপনাকে একটা ডাটাবেসের নেম বানাইতে হবে, যেটা আমরা অটোমেটিক্যালি অলরেডি বানাই ফেলছি আগেই, তাই না। পেজ 53 নামক একটা ডাটাবেস বানাইছি,
তারপরে লাগবে ডাটাবেজের ইউজার নেম। আমরা কি কোনো ইউজার নেম দিছিলাম? ইউজার নেম দিই নাই। তারপর দিতে হবে ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট। হ্যাঁ, ডাটাবেজ হোস্ট। ডাটাবেজ হোস্টটা কি? লোকাল হোস্ট। এগুলো সেগুলো আমরা সব জানি, ডাটাবেজ নেমটা জানি, বাট এগুলো আমরা দিই নাই। তারপরে দিতে পারেন, জাস্ট নেমটা বানায় আসলেই হবে। এই যে এখন এখানে ডাটাবেজের নেমগুলো আপনার কাছে চাবে, তো ডাটাবেজের নেমে দিবেন কি? পেইড53 এই নামটা। ইউজার নেমে কোনো কিছু বসাইছিলেন? কোনো কিছু বসায়নি। যদি কোনো কিছু না বসায় থাকেন, এখানে দিতে পারেন রুট। এই কথাটা আপনি এখানে লিখে দিবেন। যদি এখানে রুট দেন তাহলে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখতে পারবেন, পাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নেই। টেবিল প্রিফিক্স আর ডাটাবেজ হোস্টটা কি? লোকাল হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্ট রেখে সাবমিট করবেন। সাবমিট করার পরে এই যে অলরাইট স্পার্কি, হ্যাঁ, সবকিছু ইনফরমেশন সে নিয়ে নিছে। এখন ইনস্টল করতে বলতেছে, রান দ্য ইনস্টলেশন। এখন ইনস্টলেশন করতে পারেন। রান দ্য ইনস্টলেশনে ক্লিক করেন। এই যে এখন আপনার ওয়ার্ডপ্রেসটার ইনফরমেশন চাইবে। এই যে সাইট টাইটেলে কি দিবেন? দিয়ে দেন পেইড গ্রুপ 53। একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেমটা দিয়ে দেন অ্যাডমিন, পাসওয়ার্ডটাও দিয়ে দেন অ্যাডমিন, সবকিছু অ্যাডমিন দিয়ে দিলাম। কনফার্ম ইউজ অফ উইথ পাসওয়ার্ড, এটা দিতে হবে। পাসওয়ার্ডটা ভারী না তো, এই জন্য আর কি এটা দিতে হচ্ছে। দিয়ে ইমেলটা বসাই দিবেন এখানে, যেখানে একটা ইমেল আমি দিয়ে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস দেওয়ার সাথে সাথে এখন আপনার সাকসেস। এই যে এখন আপনার এখানে সাকসেস হয়ে গেছে। লগ ইন, এখন আপনাকে লগ ইন করতে বলতেছে। এই যে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেন। অ্যাডমিন, পাসওয়ার্ডটা কি? অ্যাডমিন দিয়ে এখন আপনি লগ ইন করলে আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। একটু ঘুরবে আর কি, একটু সময় নেবে, নেওয়ার পরে এটা ড্যাশবোর্ডে সরাসরি চলে আসবে। এটা আপনার এখন ড্যাশবোর্ডটা সরাসরি আপনার সামনে চলে আসছে। ঠিক আছে, এই যেটা হচ্ছে মূলত আমাদের ড্যাশবোর্ডটা। এই ড্যাশবোর্ড থেকে আমাদেরকে মূলত সাইটটাকে কন্ট্রোল করতে হবে। সেখানে পেইড গ্রুপ 53 এটাকে ভিজিট করে দেখেন সাইটটাও আসছে কিনা। এই দেখেন, আমি সাইটে যান, সাইটে গেলে দেখবেন সাইটটা আপনার চলে আসছে, যেটা আমরা কিন্তু লোকাল হোস্ট দিয়ে করতে পারতেছি। সেটা কি সবাই পারবেন? লোকাল হোস্টে এভাবে ইনস্টল করার সিস্টেমটা, নাকি আবারও বলে দিব? আর একবার কি বলবো? আচ্ছা, ওকে, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা দেখেন, সাইটটা ইনস্টল হয়ে গেছে। সাইটটা ইনস্টল হওয়ার পরে এই জায়গায় কিন্তু আমরা একটা ফাইল দেখছিলাম, যে ফাইলের নাম ছিল কি? wp-config sample.php, এই ফাইলটা ছিল। বাট এখন কিন্তু আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? wp-config.php, এই ফাইলটা এখন আমাদের কিন্তু অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে মূলত সিস্টেম wp-config.php। এখন এটা কেন লাগবে? এখন এটা আমি আপনাদের সাইট, অন্য একটা সাইটকে, ধরেন যে আপনার কোন একটা ক্লায়েন্ট, এমন কিছু ক্লায়েন্ট থাকবে যাদের দেখাচ্ছে একটা সাইট আছে, বাট অন্য একটা সাইট দেখাচ্ছে তারা এক্সিস্টিং সাইটের মধ্যে ইনক্লুড করে দিতে বলবে। এই সময় এই ফাইলগুলো প্রয়োজন হয় আমাদের, সাইটগুলোকে ট্রান্সফার করতে বা যে কোনো কিছু করতে আর কি। এই সময় আমাদের এগুলো প্রয়োজন হয়, তো এই জন্য আর কি এগুলো লাগে। সো এতটুকু তো বুঝতে পারছেন যে কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে অটোমেটিক্যালি এখানে এই যে wp-config.php নামক এই ফাইলটা ওপেন হয়ে যায়। এটা আমি একটু আপনাদের ওপেন করে দেখাই, ওপেনের কোড দিয়ে। config.php ফাইলটা আসলে কি থাকে এখানে? config.php ফাইলের মধ্যে মূলত ডাটাবেজের ইনফরমেশনগুলো থাকে। হ্যাঁ, ডাটাবেজে যে ইনফরমেশনগুলো আছে না, এই ইনফরমেশনগুলো মূলত এখানে দেওয়া থাকে। এই যে দেখেন, ডাটাবেজের নেম কি? ডাটাবেজের নেম যেমন হচ্ছে আপনার পেইড53, এই যে ইউজার নেম, রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, লোকাল হোস্ট, মূলত এই ইনফরমেশনগুলোই মূলত এখানে দেওয়া থাকে। যে ইনফরমেশনগুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে পারি আমরা, যদি অন্য কোনো ডাটাবেজের কোনো ওয়েবসাইট আমরা এখানে রাখতে চাই তাহলে এখানে রাখতে পারবো। যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা এখানে আছে কিনা, না থাকলে আগামী ক্লাসে দেখাবো আর কি। একটু খুঁজে দেখে আসি আসলে আছে কিনা। কোন একটা সাইটকে যদি আপনি ওখানে রাখতে চান তাহলে কিভাবে
রাখবেন অন্য কোনো একটা জায়গা থেকে, একটা সাইট নাই মনে হয় আমার এই পিসিতে, আর একটা পিসিতে আছে আর কি। সেটা দেখাবো নি, সমস্যা নেই। সো মূলত এইভাবে আমরা চাইলে আপনি এইখানে একটা ওয়েবসাইট বানাবেন। হ্যাঁ, এখন ধরেন যে আপনি ফুললি একটা ওয়েবসাইট এখানে বানাই ফেলছেন। ওয়েবসাইট বানানোর জন্য আমাদেরকে মূলত ওয়ার্ডপ্রেস কাজ করে মূলত থিম নিয়ে, এই যে ডাব্লিউপি কন্টেন্ট, এই যে থিমস, এই থিমসের মধ্যে এই জায়গায় এসে মূলত আমাদের যে স্ট্যাটিক ডিজাইনগুলো আছে সেই স্ট্যাটিক ডিজাইনগুলো থেকে সরাসরি আমাদেরকে কাজ করতে হয়। তো এই সিস্টেম আমি দেখাই দিব না সামনের ক্লাসটাতে আর কি, কিভাবে আমরা সরাসরি এখানে থিম নিয়ে কাজ শুরু করব। তো এখন কথা হচ্ছে আপনাদের যে কাজ সেটা হচ্ছে এই যে ড্যাশবোর্ডটা বানাবেন, এবং এই ড্যাশবোর্ডে এই পাশে যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন, যেমন হোম, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, প্লাগইনস, ইউজার, টুলস, এইগুলো সম্পর্কে একটু ঘেটে একটু দেখা, কোনটা দিয়ে কি কাজ করে এটা আমি বলে দেবো, বাট আপনাদের একটু ঘেটে এটা দেখতে হবে। হ্যাঁ, এখানে আরো অনেক মডিউল থাকবে আর কি, যেগুলো আমরা আস্তে আস্তে বানানো দেখবো আর কি, কিভাবে বানাই। এখানে আমরা আমাদের কাস্টম মডিউল বানাইতে পারবো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, সো এটা প্রত্যেকে একটু করবেন, খুব সহজ আর কি ওয়ার্ডপ্রেসের এটা। এই যে এখন দেখেন আপনি পেজ 53 ভিতরে গেলে অটোমেটিক্যালি এখানে আপনার ডাটাবেসগুলো ক্রিয়েট হয়ে গেছে। আপনার ডাটাবেসে যে টেবিলগুলো ছিল এই টেবিলগুলো অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, যেগুলো মূলত আমাদের ওয়েবসাইটে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আমাদেরকে এখানে রাখতে হবে আর কি, এই জায়গার মধ্যে চলে আসবে। সো এভাবে পিএইচপি মাই অ্যাডমিন থেকে ডাটাবেস ক্রিয়েট করবেন, তারপর সরাসরি আপনি ওখানে গিয়ে কাজ করবেন, তাহলে হয়ে যাবে আর কি। সো দুইভাবে আর কি, যাদের লোকাল সার্ভার, লাইভ সার্ভার নেই তারা এইভাবে কাজ করবেন, যাদের লাইভ সার্ভার আছে আর কি তারা আপনারা সরাসরি ওভাবে কাজ করতে পারেন। হ্যাঁ, যার যেটা আর কি ইচ্ছা। তবে প্রত্যেকে আর কি এটা ইনস্টলেশনটা দেখবেন, বাসায় ইনস্টলেশনটা কিভাবে করতে হয় এই বিষয়টা একটু ধারণা নেবেন এবং করবেন। ঠিক আছে, তাহলেই হবে আর কি। হ্যাঁ, একটা এক্সট্রা ক্লাস নিব এই উইকে আর কি, একটা এক্সট্রা ক্লাস। এটা হচ্ছে আমি আপনাদের গ্রুপের টাইমটা জানাই দিব আর কি, হয়তো বা এটা আপনাদের নিতে পারি মঙ্গলবারের দিকে। হ্যাঁ, মঙ্গলবার না, হয়তো বুধবারের দিকে নিতে পারি। মঙ্গলবার ক্লাস আছে, বুধবারের দিকে নিব। ঠিক আছে, বুধবারের দিকে নিব এক্সট্রা ক্লাস। ওটা কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস। সো যারা আছেন প্রত্যেকে কিন্তু ওখানে অ্যাড হয়ে নেবেন আর কি, ওই ক্লাসটাতে অবশ্যই জয়েন করবেন। তো আমি এই বিষয়টাতে নিয়ে আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দেবো, ধরে রাখেন বুধবারের ক্লাস নিব আপনাদের। ঠিক আছে, বুধবারের ক্লাস নিব, একটু মাথায় রাখেন আপনারা। আর গ্রুপে সবাইকে বললেন, আমিও পোস্ট করে দিব কাল পরশু 2 দিনের মধ্যে। হ্যাঁ, টাইমটা নিয়ে পোস্ট করে দিব। হ্যাঁ, টাইমটা হলে কি আর রাতেই হবে আর কি, একটু পরেই হবে, হয়তো 9:30 বা 10টা এরকমের মাঝামাঝি আর কি। হ্যাঁ, আর আপনাদের যেটা বলছি, অ্যাকাউন্টটা খোলা কোনো বিষয় না, অ্যাকাউন্টটা একটু খুলে নেন সবাই। অ্যাকাউন্ট খোলা তো কোনো বিষয় না, অ্যাকাউন্ট জাস্ট আপনি সাইন আপ করবেন একটা ইমেল দিয়ে, তাহলেই হবে আর কি। ওই ক্লাসটা করার পরে আমরা মার্কেটে ঢুকবো এবং আমরা এই ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ শুরু করবো আস্তে ধীরে আর কি। আচ্ছা, এখন করছেন, গুড, ভেরি গুড। আচ্ছা, গতকালের ভিডিওটা আপনাদের গ্রুপে দেয়া হয় নাই? আচ্ছা, আমি দিয়ে দিব। আপনাদের গ্রুপ ড্রাইভের লিঙ্কটা চেঞ্জ হয়েছে, তো এই জন্য হয়তো আপনারা পাননি। আমি আপলোড করে দিছি। হ্যাঁ, আমি আপলোড করে দিয়েছি, আপনাদের হয়তোবা ওই ইয়েতে পান নাই। এই যে আমি আপনাদের দিয়ে দিই, এই লিঙ্কে যাবেন, তাহলে সবসময় ক্লাসগুলো পেয়ে যাবেন। নতুন ড্রাইভ তো এই জন্য আর কি পাননি। এই যে এখানে এই যে 53 আপনাদের গ্রুপ, 53-র মধ্যে আপনাদের কত নাম্বার ক্লাস? এই যে 18 নম্বর ক্লাস না, 18 নম্বর ক্লাস আমি দিয়ে দিয়েছি। এই লিঙ্কটা মনে হয় আপনাদের নাই, আমি আপনাদের দিয়ে দিই, লিঙ্কে গেলেই পাবেন। আজকের ক্লাসটা আমি এই লিঙ্কে আপলোড করে দিচ্ছি।
এই যে লিঙ্ক দিলাম, এই লিঙ্কে গেলেই পাবেন ভিডিও। আমি আজকেরটা আপলোড করে দিচ্ছি। সো তাহলে আমি আপনাদের জানাই দিচ্ছি আগামী ক্লাস কবে নিচ্ছি, ঠিক আছে।